তার মানে সমাজে যে ইতিমধ্যে গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলো সেটা বুঝতে পারছে। বুঝতে পারার কারণে সেই আকাঙ্ক্ষার চাপেই তাদেরকে সংস্কার কর্মসূচি নিয়ে কথা বলতে হচ্ছে এবং কী কী করবে এগুলি বলছে। এর মানে হচ্ছে যে কখনো কখনো চাইলেই হয় না। গত 53 বছরে যে করে নাই তার একটা কারণ হচ্ছে, অনেক কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে সমাজে একটা সর্বব্যাপী চাহিদা তৈরি হয় নাই, যেই চাহিদার চাপে রাজনৈতিক দলগুলি তো করতে বাধ্য হবে। এখন সেই চাপটা আছে। কিংবা আবার ধরুন আরেকজন আপনার ইউনূস সরকারের মন্ত্রী শামীম মুর্শিদ, উনি রাজনৈতিক দলগুলিকে একটা সিরিয়াস সাসপেক্ট হিসেবে ধরে কথা বলছেন, যেগুলি সবগুলি এক হলো সম্ভাব্য ফ্যাসিস্ট দল। আচ্ছা, ফ্যাসিজম কিন্তু একটা দর্শন, সেই ফ্যাসিজমের সঙ্গে অ্যাজ এ পলিটিক্যাল ইডিওলজি সেই হিসেবে উনি বলেছেন কি না সেটা আমি জানি না, দেখা হলেও জিজ্ঞেস করতে পারবো। যেমন ধরুন এক নেতা এক দেশ, এর একটা ফ্যাসিস্ট স্লোগান হিটলারের ছিল, এক নেতা এক জাতি এক দেশ। কিংবা ধরুন সমস্ত রাষ্ট্রের সমস্ত ক্ষমতা এক জায়গায় কুক্ষিত করা, কেন্দ্রীভূত করা। কিংবা ধরুন অন্য কোনো রাজনৈতিক দল বা সংগঠন কিংবা চিন্তাকে কোনো অবস্থায় বরদাস্ত না করা। বাংলাদেশে এই মুহূর্তে যে সমস্ত রাজনীতিগুলি অপারেট করছে, ফ্যাসিজমের যতগুলি আপনার ফ্যাক্টরস হলে ফ্যাসিজম হয়, এই প্রধান তিনটা, আরও আছে নিশ্চয়ই আছে, এই তিনটার প্রত্যেকটার ব্যাপারে এই দলগুলিকে ফ্যাসিস্ট বলা যাবে এটা আমার মনে হয় না। এটা আসলে অগণতান্ত্রিক বটেই। যে সমস্ত দলের অভ্যন্তরে কোনো নির্বাচনই হয় না কখনো, সেগুলো কোনো অবস্থায় দিয়ে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। সেই সংস্কারের কথাও বলা হচ্ছে এখন, এটা মানুষ চাইছে, এগুলো তাদেরকে করতে হবে। কিন্তু তাদেরকে ফ্যাসিস্ট, সম্ভাব্য ফ্যাসিস্ট দল মনে করে তাহলে সংস্কারটা তাদেরকেই করতে হবে, এই ম্যান্ডেটটা নেওয়ার জন্য তাদেরকে একটু রাজনৈতিক সংগঠন করার যে পরিশ্রম, এটা করলে ভালো হয়। আর যদি না করে তাহলে মানুষ এটাকে আমার মতন সবাই সিম্প্যাথেটিক সমালোচনা নাও করতে পারে। আমি তো তাদের পলিটিক্যাল নাইভিটি দিয়ে কিছুটা ব্যাখ্যা করবার চেষ্টা করছি, অন্যরা কিন্তু তাদেরকে ক্ষমতার লোভ হিসাবে এটা আখ্যায়িত করবে। ফলে এই কারণে আমি বলছি যে ইউনূস সরকারের মধ্যেই অন্তত 3 ধরনের এলিমেন্টস আছে। একটা হচ্ছে ইউনূস সাহেব নিজে, 18 মাসের একটা টাইম লাইন তার মাথায় আছে বলে মনে হয়। আর একটা হচ্ছে ছাত্ররা, যারা মাত্র রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে চাইছেন, তারা একটা নির্বাচনে জিতবার মতো সংগঠন তৈরি করা পর্যন্ত নির্বাচনের দিকে না যেতে চেষ্টা করবেন। আরেক দল হচ্ছে, যেটা আমি 2জন উদাহরণ দিলাম, এটা আরও দেওয়া যাবে চাইলে, আগে প্রতিক্রিয়াটা দেখি, হ্যাঁ, যে তারা আসলে হয় নাইভিটি নতুবা বিনা পরিশ্রমে ক্ষমতাটা এনজয় করছেন, সেটা হয়তো ছাড়তে চাইছেন না। এটা বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে নিবে না। সবচেয়ে বড় কথা, রাজনৈতিক দল যেগুলো ক্ষমতার বাইরে আছে, তারা তো তারা ক্রমাগত তাদের নির্বাচন এগিয়ে আনবার দাবি সমাজে প্রেস করার জন্যে যে সমস্ত অজুহাত কিংবা কারণ লাগে সেগুলি পেয়ে যাচ্ছেন। সেটা হচ্ছে সরকারের পুয়ার পারফরমেন্স, সরকারের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয় নাই, থমকে গিয়েছিল কিছুটা, সাম্প্রতিককালে অবনতি আবার দেখা যাচ্ছে, মানুষের আপনার অর্থনৈতিক দুর্দশাগত, দ্রব্যমূল্য অনেক বৃদ্ধি হচ্ছে। তাহলে এই সমস্ত জায়গায় শিক্ষার ক্ষেত্রে তেমন কোনো ইতিবাচক পরিবর্তন সাধিত হয় নাই। তো এইসব দিক দিয়ে যতদিন ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত এই পারফরমেন্স দিয়ে দ্রুততর সময়ের মধ্যে রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকারের দাবির যৌক্তিকতা প্রতিষ্ঠিত হতে থাকবে। প্রশ্নটা হলো সরকারের সঙ্গে সমাজের যে কি বলবো, যে সমঝোতা কিংবা সংঘাতের জায়গাটা তৈরি হবে, এই প্রশ্ন পদ্ধতিটা নিয়ে, এটা কি তারা নিজেরা বাস্তবায়ন করবেন, নাকি যেমন এখনো পর্যন্ত যে একটা পথরেখা দেখা যায়, অধ্যাপক ইউনূস বলেছেন যে রিকমেন্ডেশনসগুলো আসলে কমিশনের, তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন, বসার পরে কনসেনসাস তৈরি করবার চেষ্টা করবেন। এর নেক্সট প্রশ্নটাই হচ্ছে যে কনসেনসাস যেটাই হলো সেটা বাস্তবায়ন প্রক্রিয়া কে করবে, নির্বাচিত সরকার নাকি হচ্ছে এই সরকার করবে, বা করলে কি পদ্ধতিতে, এই জায়গাটার আলোচনা এখনো শুরু হয় নাই। এই আলোচনা আমার অনুমান
2-3 মাসের মধ্যে শুরু হবে, কারণ সরকার ওইটা বাধ্য হবে এটা করতে। এবং সমাজ, ওই যে হুমায়ুন ভাই যেটা বললেন, গণতান্ত্রিক অধিকার চাওয়ার দুটো বিশেষ কারণ আছে। একটা যে রক্তাক্ত যে সংগ্রাম, এটা আসলেই ব্যর্থ হতে দিতে চায় না মানুষ। দ্বিতীয় হচ্ছে সে কি হারিয়েছিল, তার মধ্য দিয়ে সে বুঝতে পারে সে কি চায়, এবং আবার যাতে পেয়েও আবার হারাতে না হয় সে কারণে কতগুলি কনস্টিটিউশনাল গ্যারান্টি, আইন কানুনের পরিবর্তন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ক্ষমতার জবাবদিহিতা, এই প্রশ্নগুলি যে আলোচনার মধ্যে আসছে, যে হারানো জিনিস ফিরে পেতে চায়, এটাকে বিকশিত করতে চায়, আবার নতুন করে হারাবার ব্যবস্থা রোধ করতে চায়। একটা আপনি ছাত্রনেতাদের কথা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলছিলেন, আপনি বলছেন যে সরকারে যারা আছে এবং তাদের বন্ধু বান্ধবরা যেটা বলছে, এর মধ্যে একজন বলেছেন, যিনি অত্যন্ত পরিচিত, যে আওয়ামী লীগের বিচারের আগে, শেখ হাসিনার বিচারের আগে যারা নির্বাচন চাইবে তারা জাতীয় শত্রুতে পরিণত হবে। আপনি কি মনে করেন যে এই ইস্যুটি আসলে কিভাবে রিজলভ হবে? এই বক্তব্যটার মধ্যে রাজনৈতিক ফর্মুলেশনের যিনি বলে থাকেন অত্যন্ত একটা ভুল ফর্মুলেশন করেছেন। আওয়ামী লীগের বিগত যে গণহত্যার মধ্যে আওয়ামী লীগের নেতৃত্ব এবং বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব যে জড়িত ছিল, সেটা আমরা সাদা চোখে দেখছি, এবং সেগুলো যিনি বলেছেন তাদেরই সরকার, তাদেরই মনোনীত সরকার আপনার সুনির্দিষ্টভাবে সেগুলি যাদের বিরুদ্ধে এই প্রমাণগুলো পাওয়া যায় তাদের বিচার হওয়া অত্যন্ত জরুরি। কিন্তু সেই বিচার হওয়ার সঙ্গে আপনার নির্বাচন হওয়ার কোনো সম্পর্ক নাই। কারণ হচ্ছে সরকার একটা নিরন্তর প্রক্রিয়া, রাজনৈতিক প্রক্রিয়ার মতো। এই প্রক্রিয়াটা হচ্ছে আইনগত, এটা চলতে দেওয়া উচিত স্বাধীনভাবে, এবং সেই সময় সরকার যখন এই প্রক্রিয়ার মধ্যে যে যখন থাকে সেই কাজটা অব্যাহতভাবে বিচার প্রক্রিয়া নিয়ে যাওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে এই সরকারের আমলেই নানান অ্যাক্টার্সরা আমরা লক্ষ্য করেছি দল হিসেবে আওয়ামী লীগকে একটা গণহত্যাকারী দল হিসেবে বিচার করবে কি করবে না। সরকারের রিজলভ আমরা যেটুকু বুঝতে পেরেছি, দাবি উঠবার পরও তারা বলেছে যে উদ্যোগ নিয়েছে যে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না। তাহলে হচ্ছে আওয়ামী লীগের মধ্যে ব্যক্তি হিসেবে, নেতা হিসেবে যারা অপরাধী তাদের বিচার করবে, তা তার সঙ্গে নির্বাচন প্রক্রিয়া বন্ধ থাকার কি সম্পর্ক থাকতে পারে। দ্বিতীয়ত একটা ব্যাপার হচ্ছে যে দল হিসাবে যদি বিচার করে, আমি সে যদি এটা এক ধরনের সমাজে রিজলভ বিতর্ক যেতে চাই না, তো যারা এইসব কথা বলছিল তাদের মধ্যে জামাত ইসলামও ছিল। তো জামাতে ইসলামের যে রাজনৈতিক দল হিসাবে বিচার হওয়ার গণহত্যার জন্যে 50 বছর 52 বছর আগে সেই দাবিটা যখন ওঠা শুরু করেছে আমরা লক্ষ্য করি, তখনই আওয়ামী লীগের সংগঠন হিসাবে বিচারের দাবিটা পিছিয়ে পড়েছে। সেইখানে কিন্তু আমাদের তারা আরও কথা বলতে থাকলে আমরা আরও প্রশ্ন তুলতে থাকবো। তবে মোটা উত্তর হচ্ছে, মোটা দাগে সমস্ত অপরাধের বিচার হতে হবে, শুধু ওগুলি না, হত্যাকাণ্ডের না, এই যে টাকা পাচারের, হ্যাঁ, তারপরে হচ্ছে রাজনৈতিকভাবে নিপীড়নের অন্যদেরকে, এই গুম খুনের, এই সমস্ত অপরাধের বিচার করতে হবে। এবং এই বিচারগুলি যদি করতে হয়, বাংলাদেশের ইতিহাসের এবং আইনগত প্রক্রিয়ার ঐতিহ্য থেকে যেটা আমার মনে হয়, এগুলো শেষ করতে অন্তত 7, 8, 10 বছরও লেগে যেতে পারে, চূড়ান্ত প্রক্রিয়া পর্যন্ত যেতে। তার মানে কি এই তরুণরা বলতে চাইছেন যে 10 বছর পরে নির্বাচন হবে, এর আগে নির্বাচন চাইলে আপনার কেউ জাতীয় বেঈমান হবে? তিনি কিন্তু আসলে তাহলে যদি সচেতনভাবে যদি চিন্তা করেন, দেখবেন তিনি পুরো গণতন্ত্র পরায়ণ, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আমি গোটা জনগোষ্ঠীকে জাতীয় বেঈমান হিসেবে আখ্যা দেওয়ার ঝুঁকিতে পড়ে যাচ্ছেন। আরেকটা প্রশ্ন আমি আপনার কাছ থেকে মিস্টার হুমায়ুন কবির কাছে যাওয়ার আগে প্রশ্ন করতে চাই, যে আমরা লক্ষ্য করছি যে আমাদের সমাজে, রাষ্ট্রে, দেশের ভেতর থেকে বাইরে থেকে কিছুটা ভারতকে কাউন্টার করতে গিয়ে এমন কিছু ইডিওলজিক্যাল ইস্যুজ সামনে নিয়ে আসা হচ্ছে যে বাংলাদেশ ভবিষ্যতে কিভাবে চলবে, তার ডিরেকশনটা কি। একভাবে তো বাংলাদেশ জন্ম নিয়েছে, সেখান থেকে একটা ভিন্ন খাতে প্রবাহিত করবার একটা প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে কিছুটা র্যাডিক্যালিজম আছে, কিছুটা এক্সট্রিমিজম আছে। আপনি কি সেই প্রবণতা সরকারের ভেতরে, সরকারের বাইরে বা তাদের যোগাযোগের মধ্য দিয়ে এবং দেশের ভেতর থেকে দেশের বাইরে থেকে এই প্রচারণা
প্রবণতা। আচ্ছা, প্রশ্নটা আমি হচ্ছে আমি যে, বোঝাতে পেরেছি কিনা আপনাকে? মনে হয় আপনার ইঙ্গিতটা জি। বুঝতে পেরেছি। না যদি আমি উত্তর দেওয়া শুরু করি, না হইলে বলেন যে এইটা না জি জি অন্যটা। জি sure। তো প্রশ্নটা হচ্ছে যে, এ কথা সত্য, বাংলাদেশের এই যে একটা অভূতপূর্ব পরিবর্তন সাধিত হয়েছে জনগণের এবং শিক্ষার্থী জনতার গণতন্ত্র পরায়ণ অভ্যুত্থানের মুখে, এটা আমাদের পার্শ্ববর্তী ভারত রাজ্য ভারত সরকার এটা মেনে নিতে পারে নাই, এবং এটা মেনে নেওয়া তাদের জন্য কঠিনও। মোটামুটি শেখ হাসিনার সরকারকে, আওয়ামী লীগকে তারা একটা ভারতের প্রভিন্সের এই মতন মনে করতো, অভ্যস্ত হয়ে গেছিল, এবং তাদেরকে সেভাবেই ট্রিট করত। এই অবস্থাটা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত বোধ করেছে ভারত। অর্থাৎ যেইভাবে একটা, এমনকি মুখ্যমন্ত্রী হিসেবেও আমরা তাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তৎকালীন ওইখানে সম্বোধিত হতে দেখেছি। এবং তারা আমাদের সিকিউরিটি সিস্টেম থেকে, আমাদের অর্থনীতির মধ্যে, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে, চিকিৎসা ব্যবস্থার মধ্যে পলিসি প্রণয়নে ভারতীয়দের একটা স্যাটল, কখনো 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 অত সূক্ষ্ম নয়, স্থূল এক ধরনের হস্তক্ষেপ ছিল। ধরুন, এখানে যদি ভালো শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে, তাহলে ভারতের শিক্ষা থেকে যে বাণিজ্য বাংলাদেশের ছাত্রছাত্রীদের এখানে নষ্ট হয়, স্বাস্থ্য বাণিজ্য নষ্ট হয় বা কমে যায়, এরকম অনেকগুলো ঘটনা আছে। এইটা গত 15 বছরে এটা একটা মোটামুটি পার্মানেন্ট সেটেলমেন্টের মতন, সেই কর্নওয়ালিসের আমলে এটা হয়ে গেছিল, সেইটা ছিন্ন হয়ে গেছে। এইটা মেনে নেওয়া কঠিন। এখন আমাদের এখানে চিন্তাশীল মানুষ, দেশের রাজনীতিকদের মধ্যে হোক, বুদ্ধিজীবিতা, সাংবাদিকতা, অধ্যাপনা, যাই হোক না কেন, বোঝা দরকার আমাদের লক্ষ্যটা খুব এক অর্থে সীমিত। লক্ষ মানুষের রক্তাক্ত আপনার সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশটা স্বাধীন হয়েছে স্বাধীনভাবে থাকবার জন্যে। আমাদের কোনো পররাজ্য গ্রাসে এই জনগোষ্ঠী এমন কোনো আগ্রহ এখনও দেখিয়েছে বলে আমার মনে হয় না। ইতিহাসের মধ্যে ডিসকোর্স হিসেবে নানান কিছু আলোচনা হতে পারে। পৃথিবীর বিভিন্ন জায়গায় ম্যাপ বদলায় 300-400 বছর ধরে। ধরুন 1947 সালে মুর্শিদাবাদ বাংলাদেশের বা তৎকালীন পূর্ব পাকিস্তানের পাওনা ছিল কি ছিল না, এটা ইতিহাসের মধ্যে, রাজনীতির মধ্যে এই বিতর্ক আছে, এবং সেটা ওই বিতর্ক অন্যায্য নয়। কিংবা সিলেট নিয়ে রেফারেন্ডামের মধ্যে ওইখানে আমরা আরও একটু এলাকা পেতে পারতাম কি না, এগুলি একাডেমিক পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে আলোচনা, এমনকি ভারতীয়দের সঙ্গেও আলোচনা হতে পারে বুদ্ধিজীবী পর্যায়ে। কিন্তু রাষ্ট্রের ক্যাবিনেটের সদস্য হিসেবে কেউ যদি আপনার ফেসবুকে স্ট্যাটাস দেয়, আপনি অনুমান করে সেই একটা ইঙ্গিত এইটা দিয়েছেন। মাহফুজ আলম, যাকে খুব প্রভাবশালী তরুণদের মধ্যে বলা হয়ে থাকে, তিনি যে এই স্ট্যাটাসটা দিলেন যে বাংলাদেশের লক্ষ্য হচ্ছে আপনার ত্রিপুরা, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের কিছু অংশ নিয়ে একটা রাষ্ট্র তৈরি হওয়া। এখন এইটা তার একটা ব্যক্তিগত মতামত। উনি ব্যক্তি হিসেবে সমাজে যদি আলোচনা করেন, আমার দিক থেকে কোনো আপত্তি নাই, কিন্তু মন্ত্রী হিসেবে যখন বলেন, এটা রাষ্ট্রের অফিসিয়াল স্টেটমেন্ট হয়। ভারতের মন্ত্রীরা যখন বাংলাদেশের ম্যাপটা ওর মধ্যে, ভারতের মধ্যে ঢুকিয়ে দিয়ে তখন ভারতের স্লোগান দেয়, ভারতের মন্ত্রীরাও দেয়, এটা সত্য, সেটিকে আমরা অ্যাপ্রিসিয়েট করি কিনা, বা মাহফুজ আলম অ্যাপ্রিসিয়েট করেন কিনা? করেন তো না। আচ্ছা, তাহলে আমাদের এই কথা অন্যরা অ্যাপ্রিসিয়েট করবে না। এই ডিসকোর্স নিয়ে নিজেদের মধ্যে আলাপ করতে পারেন, একাডেমিক চর্চা করতে পারেন ইতিহাসের ভিত্তিতে। মন্ত্রী হিসেবে বলার অর্থ হচ্ছে আরেকটা ভিনদেশী রাষ্ট্রকে প্রভোগ করছে, আক্রমণ করবার। এইটা একটা, ওই যে আমি আরেকবার বলেছিলাম, জ্ঞানী লোকের বুদ্ধি কম থাকে। এই তরুণদের মধ্যে উনি জ্ঞানী হিসেবে পরিচিত, ওই যে কাণ্ডজ্ঞানটা কম। ভারত যখন এই কথা বলে, বাংলাদেশকে অখণ্ড ভারতের অধীন নিয়ে যেতে চায়, বাংলাদেশে যদি নিউক্লিয়ার পাওয়ার থাকতো, বাংলাদেশ যদি ইসরায়েলের মতন একটা বিত্তবান রাষ্ট্র হতো বা এরকম ইয়ে থাকতো, ভারতের ওই বক্তব্যকে কিন্তু বাংলাদেশের মানুষ ছাড় দিত না। কিন্তু যেটা আমার এখন নাই, এরকম অবস্থায় কোনো আকাঙ্ক্ষা থাকলেও তার জন্য প্রস্তুতি পর্যন্ত অপেক্ষা করা ভালো, নাহলে বাংলাদেশ বিপদে পড়বে। অনুমান করে তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তার এই ফেসবুক পাবলিক পোস্টটা 2 ঘন্টা ছিল মাত্র, নিশ্চয়ই তিনি বুঝতে পেরেছেন, এবং অনুমান করি খুব ভোরে তিনি বুঝতে পেরেছেন। কারণ হচ্ছে 3টার সময় দেওয়া এই ফেসবুকের স্ট্যাটাস
ভোর 5টার সময় উনি ডিলিট করেছেন। তো এইটা আছে। আর বিদেশে যারা আছে আমি মনে করি সেটা আমাদের খালি একটা কথাই চিন্তা করা দরকার, মানুষের চিন্তার স্বাধীনতা যে আছে। বিদেশে এবং আমাদের কিছু বুদ্ধিজীবীও তো এখানে আছেন যাদের হয়তো জ্ঞান বুদ্ধি না, আপনি তো আবার আপনাদের জ্ঞানী লোকের সম্পর্কে তো বুদ্ধি আমি প্রশ্ন কম। করে তো আমি বিপদের মধ্যে পড়তে চাই না। হ্যাঁ, কিন্তু বুদ্ধি কম না হলে এটা করতে পারে না। কারণ কতগুলি প্রায়োগিক প্র্যাগম্যাটিজম ইত্যাদি কথা আছে, আপনার আন্তর্জাতিক আইন আছে, হ্যাঁ, আপনার বৈদেশিক সম্পর্কের কতগুলি সারা পৃথিবীতে ট্র্যাডিশন আছে, ভাষা আছে। আপনি যখন রাষ্ট্র চালাতে যাবেন তখন এগুলো মাথায় রেখে আপনার আন্তরিক বা অন্তরের আকাঙ্ক্ষাগুলিকে কোন সময় কোনটা প্রকাশ করবেন কিংবা করবেন না, বা কোনটার জন্য কাজ করবেন এবং সেটা কী কী ধরনের কাজ করা দরকার, এগুলো হিসেব নিকেশের মধ্যে নেওয়া জরুরি।